মর্নিং। নেব হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃত্তিকা। এখন আকাশটা রোদ ঝলমলে দেখাচ্ছে বটে, কিন্তু একটু আগে মানে যখন ঘুম থেকে উঠলাম তখন ঝেঁপে বৃষ্টি হচ্ছিল। আজ শনিবার, ছুটির দিন। ঘড়িতে সময় এখন সকাল 9টা। আমি আর রণ আগে উঠে পড়েছি। হ্যালো, গুড মর্নিং। বলো সবাইকে গুড মর্নিং। সবাইকে গুড মর্নিং। প্রত্যেক দিন সকালেই আমি আর রণ একসাথে উঠি। দীপের অনেক রাত অবধি মিটিং থাকে বলে ওকে আর সকালটা বিরক্ত করি না, সেটা ছুটির দিন হোক বা সপ্তাহের মাঝখানের কোনো দিন হোক। এই সকালবেলায় মনটাও বেশ ভালো থাকে। আর রনর তো এখন মাথায় শুধু প্রশ্নের ঝুড়ি। এটা কেন হয়েছে, ওটা কেন হলো, তুমি এটা কেন করলে। আমাদের ছোটবেলাটা কেটেছে অন্যরকমভাবে। আমাদের কাছে বড়দের কোনো কথা মানেই সেটা বেদবাক্যের মতো। কথা আর অমান্য করা চলতো না, না হলেই পিঠে পড়তো 2-4 ঘা। কিন্তু এখনকার বাচ্চাদের প্রতি পদে পদে যুক্তি দিতে হয়। আমি যদি কখনো রনকে কোনো কিছু বারণও করি, সেটাও আমাকে বোঝাতে হয় কেন বারণ করলাম, এটা করলে কি হবে। তো এই সকালবেলাটাই হলো মা ছেলের প্রশ্ন উত্তরের পর্ব। রনর প্রশ্নের ঝুড়ি শেষ হয় না, আর আমি উত্তর খুঁজে পাই না। অল্প একটু পাওয়ার আছে, খুব সামান্য। আমি চশমা ছাড়াও দেখতে পাই, কিন্তু যদি চশমা না করি তাহলে ওই পাওয়ারটাও বাড়তে থাকবে, আমিও বাবার মতো হয়ে যাবো। এই মোটা চশমা করতে হবে। সারাদিন পরে থাকবে এই গ্লাসটা। এইভাবে তুই লম্বা হয়ে যাস, এরকম লম্বা হয়ে গেলে কি হবে না? যদি আমি শক্তি করে নিই তাহলে বাবাকে পুরো তুলে নেবো। বাবাকে বলে তুলে নিবি? সেই ভালো বড়। হাঁটতে তো তোমরা পারো, যখন পারবো না তাহলে তোমরা বুড়ো হয়ে যাবে যখন আমি করতে নিয়ে যাবি। এই যেমন এক্সারসাইজ করতে হবে। এই যেমন এখন তোকে আমরা এক্সারসাইজ করতে গেলে যেতে হবে পারে। কোথায় যেতে হবে? এক্সারসাইজ এক্সারসাইজ তো করি। আমাকে করতে হবে। তোকে পারবি? পারবি আর আর একটু চলে। আজকেও সকালে উঠে বলল মা পাস্তা খাবো। শনি রবিবার সকালবেলা ও যা খেতে চাই সেটাই দিয়ে দিই, কোনো ঝামেলা করি না। গোটা সপ্তাহ ধরে তো হেলদি খাওয়াতে হবে, হেলদি খেতে হবে, এই ভেবে ভেবে অস্থির হয়ে যাই। উইকেন্ডে আর এইসব নিয়ে ভাবি না। তবে আজকে কিন্তু একটা বিশেষ দিন। এই যে আমরা রেডি হয়ে নিয়েছি, এখন বাজে দুপুর 2টো। যদিও এর মাঝে কেটে গেছে অনেকটা সময়, আমরা জলখাবার খেয়েছি, ল্যাদ খেয়েছি। আজ দুপুরে বাড়িতে রান্না করিনি, তাই কাজের চাপও নেই। তবে রনকে আমি সিদ্ধ ভাত, আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ খাইয়ে দিয়েছি। আমরা দুজন বাড়িতে খাইনি, কারণ এখন যাচ্ছি ক্যালগেরি শহরের রথযাত্রার উৎসবে। ফেসবুক থেকেই আলাপ দুজন মানুষ আমাকে এইটার খবর দিয়েছিলেন, তারাও ক্যালগেরিতেই থাকেন। তাদের নামগুলো না বললেই নয়। থ্যাংক ইউ কৃষ্ণা দি এবং স্বর্ণিতা দি। তোমরা না জানালে হয়তো আজকের দিনটা আমরা এইভাবে এনজয় করতে পারতাম না। অনেক ধন্যবাদ তোমাদের। আজকে দুপুরে আমরা এখানেই ভোগ খাবো, সেই কারণেই আর বাড়িতে রান্না করিনি, খাইও নি। একেবারে স্নান টান করে এখানেই চলে এসেছি। ক্যালগারিতে এসে থেকে এই পার্কটাতে আমরা বহুবার এসেছি, ভিডিও করেছি। তবে এখানেই যে আজকে এমন একটা অনুষ্ঠান হবে, ওই দুজন না বললে আমি হয়তো জানতেই পারতাম না। একটা অচেনা শহরে এসে দুম করে সব কিছু জেনে ফেলা তো সম্ভব নয়। ওই দূরে বসেছে মেলা, রথের মেলা। এখান থেকেই আমি শুনতে পাচ্ছি খোল করতাল সহযোগে নাম সংকীর্তন। প্রতি বছর ইস্কন থেকেই এই আয়োজন করা হয়। টরন্টোতে থাকতেও আমরা প্রতি উইকেন্ডে ইস্কন যেতাম এবং ইস্কন আয়োজিত সমস্ত অনুষ্ঠানগুলোতেই অংশগ্রহণ করতাম, বিশেষ করে এই রথযাত্রা। এই অনুষ্ঠানগুলোতে এলে জানা যায় বিদেশের একটা ছোট্ট শহরে কত ভারতীয় থাকে। চারিদিকে শুধু শুনতে পাচ্ছি বাংলা, হিন্দি, মারাঠি, তেলেগু, পাঞ্জাবি, মালায়ালাম, বিভিন্ন রকম ভাষা। চারিদিকে একটা পুজো পুজো ভাব। খোল করতাল বাজছে, একদিকে নাম সংকীর্তন হচ্ছে, একদিকে স্টেজে চলছে অনুষ্ঠান। এখানে উপস্থিত
প্রায় 90% মানুষজন ট্র্যাডিশনাল জামা কাপড় পরে এসেছে, মানে শাড়ি, কুর্তি, চুড়িদার। চোখের নিমেষে যেন আমি ক্যালগেরি থেকে চলে গেছি ভারতে, আমার নিজের দেশে। বেশ অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম আমরা, তারপরে অবশেষে ভোগ পেয়েছি। একটা সুন্দর জায়গা দেখে বসে পড়লাম তিনজনে। হরি বল হরি বল হরি বল হরি বল ঠাকুর হরি বল 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 জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় প্রভুপদা জয় প্রভুপদা জয় जय श्री नरसिंह देव भगवान की जय जगन्नाथ। So we have with us the Honorable Mayor of City of Calgary, Mr. Jagdeep Parkas. We thankful, Mr. Mayor, you came and took some very valuable time of your schedule and you came here and visited. দেশ থেকে বেরোলে বোঝা যায় যে আমাদের সংস্কৃতি আমাদেরকে কিভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এবং আমরা এটাকে ঠিক কতটা ভালোবাসি। আজকে আমরা ভীষণ আনন্দ পেয়েছি। এই আনন্দের ভার কতটা সেটা প্রবাসে থাকা কোনো ভারতীয়র পক্ষেই বোঝা সম্ভব। স্টেজটাকে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে এবং বোঝাই যাচ্ছে প্রচুর প্রোগ্রাম রয়েছে। সুন্দর সুন্দর কস্টিউম পরে নৃত্যশিল্পীরা দাঁড়িয়ে রয়েছে, গ্রিন রুম থেকে উঁকি মারছে। যেদিকেই তাকাই শুধু মানুষ আর মানুষ। মনের টানে, ভক্তির টানে এখানে এসে জড়ো হয়েছে তারা। বেশ অনেকটা জায়গা জুড়ে মেলাটা হচ্ছিল। প্রচুর স্টল ছিল। আমাদের ভারতীয়রা যেমন পোশাক আশাক পরি বা যেমন জুয়েলারি পরি সেই সবের দোকান। ভালো লাগছিল দেখতে, মনে হচ্ছিল অনেক দিন পরে মেলা ঘুরতে এসেছি। শুধু রথের মেলায় বেগুনি আর পাঁপড়টা হলো না, এই যা। রনকে দ্বীপের দায়িত্বে রেখে আমি এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছি। ওরা দুজন কোথায় আছে তাও জানি না। আমি যখন চলে আসছি রন বলছে মা আমার জন্য কটন ক্যান্ডি নিয়ে আসবে। সবাই খাচ্ছে আশেপাশে, দেখেছে চূড়ান্ত বাজে একটা খাবার, শুধু চিনি আর চিনি, আবার তাতে কিছু রঙও দেওয়া থাকে। কিন্তু একবার যখন দেখে ফেলেছে, না দিলে ওটা নিয়েই পড়ে থাকবে গোটা দিন। হঠাৎ একটা গান শুনতে পেলাম, মনে হলো যেন এটার সাথে কেউ পারফর্ম করছে। ছুটে স্টেজের কাছে চলে গেলাম। বহুদিন পরে বিদেশের মাটিতে এইরকম একটা উপস্থাপনা দেখার সৌভাগ্য হলো। ছোট ছোট বাচ্চা দিনের পর দিন প্র্যাকটিসও তো করেছে। এখানে যতগুলো খাবারের স্টল ছিল সবই কিন্তু ফ্রি। খাবারের স্টল বলতে ফুচকা, কুলফি, আইসক্রিম, সিঙ্গারা, জিলাপি, আমের শরবত, কটন ক্যান্ডি, যেটার লাইনে আমি এখন দাঁড়িয়ে আছি। বেশ লম্বা লাইন ছিল, আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। যেহেতু একজন হাপিত্তেশ করে বসে আছে এটার জন্য, না নিয়ে কি করে যাই। আর আমাদের দুজনের জন্য নিয়ে এলাম আমের শরবত। এরপরই সেই ঘটনাটা ঘটলো যেটা আজকে অপ্রত্যাশিত ছিল, মানে আমি একেবারেই ভাবতে পারিনি। মেলা দেখে আমরা বেরিয়েই যাচ্ছিলাম, ঠিক সেই পথেই দেখা হলো বেঙ্গলি গার্ল ইন ক্যানাডার অর্জমার সাথে। যখনই শুনেছিলাম টরন্টো না গিয়ে এবারে আমরা ক্যালগেরি যাব, তখন থেকেই সার্চ করতে শুরু করেছিলাম এই জায়গাটা কেমন, বাজারহাট কেমন। তো সেই সময় ফিডে অর্জমার ভিডিওগুলো আসতে থাকে এবং ভীষণ এনজয় করি আমি ওর ভিডিও। রোজ রোজ যখন আমরা একজনের ভিডিও দেখি তখন সে কি আর অপরিচিত থাকে, বাড়ির মানুষেরই মতো হয়ে ওঠে। এবং তাকে যখন হঠাৎ করে রাস্তায় দেখতে পাই তখন মনে হয় বহুদিনের চেনা, অথচ আমাদের মধ্যে কখনো কোনো কথাই হয়নি। খুব অপ্রস্তুতে পড়ে গিয়েছিলাম, কিন্তু কথা না বলেও আবার থাকতে পারছিলাম না। এমনি রথের উৎসবে গিয়ে আমার মনটা খুশি হয়ে গিয়েছিল। অর্জমার সাথে দেখা হয়ে সে খুশি আরও দ্বিগুণ হয়ে গেল। যতটুকু কথা বললাম তাতে বুঝলাম বেশ হাসি খুশি প্রাণ খোলা একজন মানুষ। একই শহরে আছি যখন, নিশ্চয়ই আবার কখনো না কখনো দেখা হবে। রথের মেলা থেকে আমরা সোজা চলে গেলাম একটা ইন্ডিয়ান বাজারে। সেখানে গিয়ে দেখলাম আমাদের ভারতের প্রচুর সবজি রয়েছে, বিশেষ করে পেঁয়াজ, আদা, রসুন। এই তিনটে মিলেই একটা রান্নাকে সুন্দর করে তোলে, মানে আমিষ রান্নাকে। নিরামিষ রান্নায় তো খুব বেশি কিছু লাগে না। প্রথমেই দোকানটায় ঢুকে দেখলাম ভারতের একটা বিশাল বড় পতাকা টাঙানো আছে। ওটা দেখেই তো মনে হলো এই দোকানের আজ সব আমি কিনে নেব। সব ঢাকনাগুলো খুলে খুলে দেখে মোটামুটি যা বুঝলাম, পটল আর উচ্ছে ছাড়া এখানে আমার কিছুই নেওয়ার নেই। সবজির দিকটা মিটিয়ে চলে গেলাম পনিরের দিকে।
এখানে এসে থেকে একবারও পনির কিনিনি। আজকে ভোগ খেতে গিয়ে দেখলাম পনিরের তরকারি আর ভাত ছিল। তখন মনে পড়লো হ্যাঁ তাই তো, পনির রান্না করিনি বহুদিন। এখানে সমস্ত ইন্ডিয়ান বা বাংলাদেশি বাজারগুলো আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে, যেতে আসতে অনেকটা সময় লেগে যায়, প্রায় ধরতে গেলে পুরো দিনটাই চলে যায়। রান্নার জন্য যে শুকনো মশলাপাতি লাগে সেগুলো বহুদিনের জন্য কিনে স্টোর করে রাখা যায়, কিন্তু কাঁচা শাকসবজি বা মাংস এগুলো তো আর বহুদিনের জন্য কেনা যায় না, খুব জোর 1 সপ্তাহ। তাই এগুলোর জন্য প্রতি সপ্তাহেই এত দূর বাজার করতে আসতে হবে। তবে বিদেশের মাটিতে নিজেদের দেশের খাবার দাবার পাচ্ছি, এটাই অনেক বড় কথা। এই দোকানটা থেকে আমরা বেরিয়ে এলাম, এসে এবার বাস ধরবো, আর একটা জায়গায় যাব, সেখানে একসাথে মাছ এবং মাংসের দোকান পাশাপাশি আছে। দেখা যাক কী কী পাওয়া যায়। দিনের যে কোনো সময় যখনই আকাশের দিকে তাকাই কিছুতেই চোখ ফেরাতে পারি না। প্রথমেই মাংসের দোকানটায় ঢুকেছিলাম, বন্ধ হয়ে যাচ্ছিল প্রায়, তো ওখান থেকে একটু চিকেন আর মাটন নিয়ে এসে গেছি একটা বাংলাদেশি দোকানে, যেটার নাম হাট বাজার। এখানে বিভিন্ন রকম মাছ মাংসও পাওয়া যায়, তবে মাছের ভাগটা বেশি। আগের বারেও মাছ দেখেছিলাম কিন্তু নিতে পারিনি। সমস্যা একটাই, আমাদের 3 জনের পরিবার, তার মধ্যে রনও ঠিক করে মাছ খায় না, আমিও এই বরফের মাছ খুব একটা ভালো খেতে পারি না। ভালো করে খাওয়ার মধ্যে আছে দ্বীপ। এদিকে এখানে এক একটা মাছ 3 কেজি 4 কেজি করে, এবং একটা গোটা মাছই আপনাকে কেটে নিতে হবে। এমন না যে আপনি পছন্দের মতো 4 পিস নিয়ে নিলেন, মানে যেমন আমাদের দেশে হয় আর কি। টরন্টোতেও এরকমই ছিল, কিন্তু ওখানে যেহেতু চেনা পরিচিত ছিল তাই দুটো বাঙালি পরিবার মিলে একটা মাছ নিয়ে সেটাকে ভাগাভাগি করে নিয়ে নিতাম। তাতে অনেক সুবিধা হতো, পরিমাণে কমও হতো আর টাকাটাও ভাগ হয়ে যেত। অনেক খোঁজাখুঁজির পর আজকে একটা 2 কেজি রুই মাছ পাওয়া গেছে, তো সেটাকেই দ্বীপ বগল দাবা করে নিয়ে আসছে বাড়ি, দেখা যাক কেমন খেতে হয়। এই যে এবার আমরা শহরের মধ্যে ঢুকছি, মানে ডাউন টাউনে ঢুকছি। এই বোর নদীটা পার করেই কিছু দূর গিয়েই আমাদের বাড়ি। এত হাঁপিয়ে লাফিয়ে বাজার করলাম, এটা চলবে মাত্র 1 সপ্তাহ। মাছটা অবশ্য বহুদিন থাকবে, কিন্তু সবজিপাতি বেশি দিন রাখা যায় না, তাই একদম অল্প অল্প বাজার করেছি। অল্প পটল, ঢ্যাঁড়স, একটু কারি পাতা নিয়েছি। এই গুচ্ছটার দাম $3, মানে ভারতীয় মুদ্রায় ওই 180 থেকে 200 টাকার মতো। একটু উচ্ছে নিয়েছি, আর নিয়েছি পনির আর ধোসার ব্যাটার, এটা দেখি খেতে কেমন। আর তুর ডাল তো নিতেই হবে, কারণ সাউথ ইন্ডিয়ান কিছু বানাবো মানেই তাতে তুর ডাল লাগবে। দীপ আবার ধোসা ইডলি খেতে ভীষণ পছন্দ করে। আর নিয়েছি 2টো মাত্র ডাঁটা, কারণ এই দুটোই ছিল সরু, বাকি সবগুলো এতটাই মোটা ছিল যে মারলে মানুষ মরে যেতে পারে। সব মিলিয়ে আজকের দিনটা দুর্দান্ত কাটলো। আমার ভ্লগ যদি তোমাদের দেখতে সত্যিই ভালো লাগে তাহলে এই ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে আমার পরের ভ্লগে। গুড নাইট।